নমস্কার। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ের চতুর্থ পরিচ্ছেদ। একখানি পত্র। পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয়, শ্রীচরণ কমলেশু, সংখ্যাতীত প্রণামান্তে নিবেদন। আপনি কলিকাতায় রওনা হওয়ার পর দিবস আমি কার্যগতিকে চন্দ্রবাটি গ্রামে উপস্থিত হই। প্রথমেই মহাশয়ের জীবনদাতা বন্ধু শ্রীযুক্ত ভূধরনাথ চট্টোপাধ্যায়ের সহিত সাক্ষাৎ করি। উক্ত মহাশয় পরম সজ্জন ব্যক্তি, যার পরনায় আদর অভ্যর্থনায় আমাকে আপ্যায়িত করিয়াছেন। এই পর্যন্ত আমি তাহাদেরই গৃহের অতিথি। আমার পরিচয় পাইয়া গ্রামের কয়েকটি ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিলেন এবং একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে নির্জনে লইয়া গিয়ে বলিলেন, বাপু হে, শুনেতেছি নাকি তুমি এই ভূধর চট্টোপাধ্যায়ের কন্যাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ। আমি সবিনয় প্রতিবাদ করিয়া বলিলাম যে আমি নহি, পরন্তু আমার পূজনীয় পিতৃদেব উক্ত বালিকাটিকে পাণিপীড়ন করিতে অভিলাষী। কথাটি শুনিয়া বিজ্ঞ লোকটি থতমত খাইয়া গেলেন। মনে করিলেন বুঝি আমি তাহার সঙ্গে বিদ্রূপ করিতেছি। অবস্থা দেখিয়া আমি তাহাকে সব কথা বুঝাইয়া বলিলাম। শুনিয়া বিজ্ঞ ভদ্রলোকটি বলিলেন, সর্বনাশ, তোমার পিতা ঠাকুর যেন এমন কার্য না করেন। ও মেয়েটির জাতকুলের ঠিকানা নাই, ওটি কুড়ানো মেয়ে। 12-13 বৎসর পূর্বে মেলায় মহাবারূপী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হইয়াছিল। সেই বৎসর সপরিবারে সেখানে গঙ্গা স্নান করিতে গিয়া চট্টোপাধ্যায় এই মেয়েকে কুড়াইয়া পায়। ও মেয়ের বয়স তখন 2 বছর আন্দাজ। নিঃসন্তান বলিয়া চট্টোপাধ্যায় মেয়েটিকে কন্যার মতো প্রতিপালন করিয়াছে। অনেকবার ও মেয়ের বিবাহের সম্বন্ধও হইয়াছিল, কিন্তু পাছে কোনো সংকুলীন ব্যক্তির জাতিনাশ হয়, এই আশঙ্কায় আমরা প্রতিবারই বরপক্ষগণকে সাবধান করিয়া দিয়াছি। তোমাদিগকেও সাবধান করিয়া দিলাম। মহাবারুণী যজ্ঞের সময় ত্রিবেণীর ঘাটে মেয়েটিকে কুড়াইয়া পাওয়া গিয়াছিল শুনি আমার মনে একটা সন্দেহ উপস্থিত হইয়াছিল। মেয়েটিকে একবার দেখিবার নিতান্তই ইচ্ছা হইল। চট্টোপাধ্যায় মহাশয়কে বলিলাম, আমার পিতা ঠাকুর যখন আপনার কন্যার প্রাণীগ্রহণ প্রার্থী হয়েইছেন, তখন মেয়েটিকে একবার দেখা আমার সর্বতোভাবে কর্তব্য। চট্টোপাধ্যায় কন্যাকে যথাসাধ্য ভূষণে সাজাইয়া আমার সম্মুখীন করেন। মেয়েটিকে দেখিয়া আমি অত্যন্ত বিস্মিত হই। মুখখানি অবিকল আমাদের পরলোক মাতা ছোট বধূর মতো। চট্টোপাধ্যায় মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, মেয়েটির কোনো স্থায়ী রকমের ব্যাধি আছে কিনা। তিনি প্রথমত কিছুতেই স্বীকার করেন না। অনেক জেরা করিয়া বাহির করিলাম যে মাঝে মাঝে মেয়ের বুকে অশ্রুলের মতো একটি বেদনা দেখা যায়। 2-3 দিন, কখনো বা 3 দিন বুক যাই শব্দ, তাহার পর ভালো হইয়া যায়। বছরে এইরূপ 2-1 বার হইয়া থাকে। পূর্বে যাহা সন্দেহ করেছিলাম তাহাই বিশ্বাসে পরিণত হইল। মেয়েটি আমার শ্যালিকা। হিসাব করিয়া দেখিলাম 12 বছর পূর্বেই আমার শ্বশুর ঠাকুরানী মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে হারাইয়া আসেন। তখন তাহার বয়স 2 বৎসর মাত্র। সপ্তাহ ধরিয়া ত্রিবেণীর চতুর্দিকে অনেক নিষ্ফল অনুসন্ধান হয়। মেয়েটির গায়ে অনেক সৈন্যার গয়না ছিল। এই নির্মিত সকলে সিদ্ধান্ত করেন যে গহনার লোভে কেহ তাহাকে হত্যা করিয়া থাকিবে। এ সমস্ত ইতিহাস আপনি অবশ্যই জ্ঞাত আছেন। অশ্রুলের 12 মাটা, উহাও একটা প্রধান কথা। আমার শ্বশুর ঠাকুরানীর উহাও আছে। আমার স্ত্রী ছিল। আমার শালিকাগণও অল্প ঠিক পরিমাণ ওই পীড়াক্রান্ত। যা হোক, আমি এই তথ্য আবিষ্কার করিয়াই শ্বশুর মহাশয়কে তার যোগের সংবাদ প্রেরণ করিলাম। অদ্য প্রভাতে তিনি আমার শাশুড়ি ঠাকুরানীকে সম্মানী বিহারে লইয়া এখানে উপস্থিত হইয়াছেন। মেয়েটি যে তাহারই সে বিষয়ে শ্বশ্রুদেবীর আর সংশয় মাত্র নাই। অতঃপরও আপনি যদি কন্যাটিকে বিবাহ করেন, তাহা হইলে কতটা সম্পর্ক বিরুদ্ধ হয়, এই কারণেও বটে। আর মহাশয়কে এই বয়সে একটা গলগ্রহ করিয়া দিয়া কষ্টে ফেলা উপযুক্ত সন্তানের কর্তব্যকর্ম হয় না ভাবিয়া আমি অগত্যা তাহাকে বিবাহ করিতে স্বীকৃত হইয়াছি। অতএব আপনি প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া সত্বর আগমন করিবেন। বাড়িতে দাদামশাইগণকে পত্র দ্বারা নিমন্ত্রণ করিলেন। নিবেদনমিতি শ্রী অন্নদাচরণ দেবশর্মা।
যদি সময় থাকে তবে আসিবার পূর্বে একবার গুরুদাস চট্টোপাধ্যায়ের পুস্তকের দোকানে উপস্থিত হইয়া মদ্রোচ্চিত ভগ্নহৃদয়ের মহাশোকাশ্রু নামক কাব্যখানির সমস্ত খণ্ডগুলি সঙ্গে আনয়ন করিবেন। চট্টোপাধ্যায়ের নামে একখানি পত্র লিখিয়া এই সঙ্গে দিলাম। আপনার প্রতি তাহার অবিশ্বাসের কোনো কারণ থাকিবে না। তাহাকে জিজ্ঞাসা করিয়া আসিবেন, আমি যদি আত্মজীবনচরিত নামক একখানি গ্রন্থ প্রণয়ন করি তবে তিনি সে পুস্তক নিজ ব্যয়ে প্রকাশ করিতে প্রস্তুত আছেন কি না। এই লিখিত পুস্তকখানি অতিবয় মনোরম ও কৌতুকবহ হইবার সম্ভাবনা। ইতি শ্রী অন্নদা। ভূধর চট্টোপাধ্যায় যে আমার প্রথমা পত্নীর অলঙ্কারের কথা বলিয়াছিলেন, এখন বলিতেছেন তাহা সর্বৈবই মিথ্যা। পাছে মহাশয় সেগুলির অপ্রাপ্তিতে নিরাশা দুঃখ অনুভব করেন, তাই এখনও অবধি বলিয়া রাখিলাম। আমাকে বিবাহ করিতে কৃতসংরূপ দেখিয়া তিনি একথা প্রকাশ করিয়াছেন। এই মিথ্যাচারণের জন্য আমি তাহার কৈফিয়ত চাহিয়া দিয়েছিলাম। তিনি বলিলেন, মুখুজ্জে মহাশয় সম্ভৃত পাইয়া যখন আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন বাক্স কোথায়, আমি বিস্মিত হইয়াছিলাম ও সত্য বলিয়াছিলাম কোনো বাক্স পাই নাই। তাহার পর ডাক্তার আসে এবং পরামর্শ দেয়, ও কথা বলিও না, পীড়া বাড়িবে, বলিও বাক্স আছে, উহাকে ভালো হইতে দাও। আমিও মনে করিলাম এই সুযোগে মেয়েটি পার করিবার চেষ্টা করি। বাপু হে, আমার মেয়ের কিনারা হইতে ছিল না, তাই দুইটা মিথ্যা কথা বলিয়াছিলাম। তা সে মিথ্যা কতক্ষণ টিকিত? বিবাহ হইলে সমস্ত প্রকাশ হইত, তখন তো আর তোমরা মেয়ে ফিরিয়ে দিতে পারিতে না। চট্টোপাধ্যায় মহাশয় যতই বিনয়ী ও অতিথিবৎসল হোক, নীতিজ্ঞান তাহার অতি শোচনীয়। এইরূপ শিথিলতা নীতি মনুষ্য যে আমার শ্বশুর হইলেন না, ইহাতে আমি নিজেকে নিজে অভিনন্দন করিতেছি। ইতি শ্রী অন্নদা। এখানেই এই গল্পটির চতুর্থ পরিচ্ছেদ ও সমাপ্তি ঘোষণা হইল। আপনাদের যদি আমার এই পঠন ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত গল্প আপনারা প্রথমেই জানতে পারেন। আর হ্যাঁ, আমার এই গল্পর পঠন পাঠনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনারা যদি আপনাদের মতামত জানান যে কোন গল্পটা আপনাদের শুনতে ইচ্ছা করছে কিংবা শুনতে চান, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানান। আমি চেষ্টা করব সেই গল্প আপনাদের সামনে উপস্থাপন করানোর জন্য। ধন্যবাদ।